শ্রোতা এবং আমার দুইজন খুব প্রিয় এবং শ্রদ্ধেয় সহ আলোচক ডক্টর মঞ্জুর চৌধুরী, আসসালামু আলাইকুম ভাই, এবং আসসালাম। কর্নেল হাসিনুর রহমান বীর প্রতীক, আসসালামু আলাইকুম, এবং সকল দর্শক শ্রোতাদের সালাম দিয়ে আমি বক্তব্য শুরু করছি। বাংলাদেশ পশ্চিমবঙ্গের সরকারের পরিবর্তনে আমাদের কি আসে যায়, এই বিষয়টা ইদানিং আমাদের গণমাধ্যমে খুব আলোচিত হচ্ছে। আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি এটার ব্যাপারে মোটেই আমি আশঙ্কিত না। পশ্চিমবঙ্গের সরকার কি হলো না হলো এটা বাংলাদেশের মানুষকে খুব একটা ম্যাটার করবে না। এটার ম্যাটার না করার অনেকগুলি কারণ আছে। কারণ অনেক আমরা যদি ঐতিহাসিকভাবে গত 15 বছরের আপনি যদি ডেটা নেন, বাংলাদেশ কিন্তু ভারতের সমস্ত হিউম্যান ইন্ডেক্সে কিন্তু বাংলাদেশ ভারতের থেকে এগিয়ে আছে। তো বাংলাদেশ যদি মানে ভারতের থেকে এগিয়ে থাকে, তাহলে আমাদের মানুষ কেন সেখানে যাবে তাদের জীবিকা অর্জনের জন্য? জীবিকা অর্জনের জন্য ইন্ডিয়াতেই বাংলাদেশ তাদেরই নিজেদের লোককে তারা কাজ দিতে পারছে না। আমাদেরকে কি কাজ দেবে? বরং আমরা মনে করি যে এই যে ফেন্সিং এর কথা বলা হচ্ছে, এটা কিন্তু এক ধরনের প্রথম কথা হলো যে পশ্চিমবঙ্গের কিন্তু অর্থনীতি অনেকাংশে নির্ভর করে কিন্তু বাংলাদেশ মানুষের উপরে। তাদের যাতায়াত, তারা যে সমস্ত সেবাগুলি বাংলাদেশের মানুষরা মনে করতো যে তাদের সেবাটা, চিকিৎসা সেবাটা একটু বেটার। তারপরে তারা তাদের যে আমাদের এখানে তাদের কিছু মার্কেট আছে, বিশেষ করে মহিলাদের শাড়ি, কাপড় ইত্যাদি, এগুলির ব্যাপারে বাংলাদেশের মানুষদের এক ধরনের নস্টালজিয়া কাজ করে, এবং সেই নস্টালজিয়ার পরিপ্রেক্ষিতে তারা সেখানে যেত। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের অবস্থা, আমরা তাদের যে কি করুণ অবস্থা হয়েছিল 5ই আগস্টের পরে, এটা আমরা জানি। অর্থনৈতিকভাবে তারা অলমোস্ট বিপর্যস্ত ছিল, এবং এই বিপর্যস্ত হওয়ার কিন্তু মেইন কারণ হচ্ছে যে ভারত 5ই আগস্টের পরে তারা ভিসা অফিস বন্ধ করে দিয়েছিল, বাংলাদেশ থেকে আর কেউ যেতে পারছিল না, এবং বাংলাদেশ তাদের সীমান্তের উপর একটা কড়া নজর রেখেছে। এই কড়া নজর রাখার কিন্তু আমি কিছু যারা নাকি আওয়ামী লীগ নেতা এবং যারা আওয়ামী পন্থী বিভিন্ন রকম বা মধ্যপন্থী যারা বিভিন্ন রকম আপনার সাংবাদিক আছেন বা বুদ্ধিজীবী আছেন বা যারা এগুলির উপরে মোটামুটি স্টাডি করেন, তাদের কথা কিন্তু যে দাদা খুব স্পষ্টভাবে বলেছে যে এই ভিসা বন্ধ হয়েছে কিন্তু বাংলাদেশের মানুষের ঢল ঠেকানোর জন্য না, এটা হলো আওয়ামী লীগের যারা মানে জীবনের ভয়ে পালিয়ে যেতে চায় তাদের ঢল ঠেকানোর জন্য কিন্তু এগুলি সব বন্ধ করা হয়েছে। অর্থাৎ অনেক মানুষ প্যানিক হয়ে চলে যেতে পারতেও পারে, সেটাকে বন্ধ করার জন্যই কিন্তু করা হয়েছে। কিন্তু যাদেরকে তারা আশ্রয় দিতে চায় তারা কিন্তু ঠিকই পার হয়ে চলে গেছে, এবং অনেকে বলে যে প্রায় লক্ষাধিক আওয়ামী নেতাকর্মী তারা কিন্তু ওপারে আছে, এবং প্রায় মাসখানেক পরে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা, টাকা পয়সা আসছে না, এগুলি নিয়ে তারা অনেক চিন্তিত ছিল। তো এটা হলো মেইন কারণ। এখন যদি শুভেন্দু বাবু যদি তার তার ভোটের জন্য উনি যে কথা দিয়েছেন তার ভোটারদেরকে, সেটার জন্য যদি উনি লোক দেখানো কিছু কাজ করতে চায়, উনি করতে পারেন। আমার মনে হয় না যে বাংলাদেশের মানুষের কোনো রকম মানে আশঙ্কিত হওয়ার কারণ আছে, কারণ আমরা থাকি আমাদের বাংলাদেশের মধ্যে, উই হ্যাভ নো বিজনেস ইন। তাছাড়া বলবো যে ভারতের কিছু অনৈতিক কর্মকাণ্ডের কারণে কিন্তু বাংলাদেশের তরুণ সমাজ সহ বাংলাদেশের অর্থনীতি কিন্তু এফেক্টেড, বিপর্যস্ত। সেই ক্ষেত্রে যদি আমি মনে করি যে তারা যদি এই তার কাটা বেড়া দেয়, ভালো কথা দিক, তাহলে দেখা যাবে যে এই পুরো ব্যাপারটাই কিন্তু তাদেরকেই কিন্তু বিপদে ফেলবে। এটা তারা খুব ভালো করে জানে। বাংলাদেশের মানুষের কিন্তু ভারতে যাওয়ার কোনো প্রয়োজন পড়ে নাই, কারণ গত 18 মাসে কিন্তু তারা দেখিয়ে দিয়েছে তারা এখন চায়নায় গেছে। এবং আমি অনেককে বলতে শুনেছি যে চায়নাতে যে সমস্যাটা হয়েছিল শুধু সাধারণ মানুষদের, আমি আমার ফেসবুক পোস্টে আমি দেখেছি যে এরকম অনেকে বলেছে যে সেখানে চিকিৎসা সেবা এত সস্তা যে মাত্র বাংলাদেশি টাকায় 3000 টাকার ভিতরে আপনার আল্ট্রাসোনোগ্রাফি থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে সমস্ত রকম চিকিৎসা তারা মানে টেস্ট তারা শেষ করে ফেলেছে। তো এই যদি অবস্থা হয়, তাহলে বাংলাদেশের মানুষ কেন ওপারে যাবে? এবং চাইনিজরা কিন্তু অলরেডি ভিসা প্রসেসও খুব সহজ করে দিয়েছে বাংলাদেশি যারা চিকিৎসা সেবা নিতে চায়, এবং অনেককেই দেখেছি আমি পাকিস্তানে যেতে চিকিৎসা সেবার জন্য। এবং আমার একজন সহকর্মী বলছে যে আই এম অ্যাবসলিউটলি স্যাটিসফাইড উইথ দি কোয়ালিটি অফ ট্রিটমেন্ট, এবং তাদের চিকিৎসার খরচও অনেক কম। তো
তো আমাদের যদি অল্টারনেটিভ থাকে তাহলে আমরা কেন ভারতে যাব, এটা হলো ব্যাপার। নেক্সট হচ্ছে যে ভারতের ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের কিছু সাংস্কৃতিক বা আমাদের বোঝাপড়া আছে। শুভেন্দুবাবু বিজেপির নেতা হয়ে উনি এই সমস্ত বড় বড় কথা বলতে পারেন। আমি এটাও দেখেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম যারা আমি বলবো সেকুলার মনোভাবাপন্ন এবং যারা মুসলমানদের প্রতি, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু প্রায় 32% মানুষ কিন্তু মুসলমান। সুতরাং এখন তারা শুরুতেই যা করছে, এবং এটা আমি জানি যতটুকু, যে এটা কিন্তু ওই আপনার 1977 সালে যখন বুদ্ধদেব বাবু যখন ক্ষমতায় আসছেন তখন কিন্তু কংগ্রেসের উপর কিন্তু একই ভাঙচুর অত্যাচার হয়েছে। তারপরে যখন বুদ্ধদেব সরকার এবং জ্যোতি বসুর সরকার এবং বুদ্ধদেবের সরকার যখন মানে পরাজিত হলো, তৃণমূল ক্ষমতায় আসলো, তখনও কিন্তু এই ধরনের অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে। তারপরে এখন তৃণমূল ক্ষমতা থেকে চলে গেল, বিজেপি ভাঙচুর করছে। তো আমি এখন দেখলাম যে আসলে এই ভাঙচুরের কালচারটা কিন্তু এই বাংলায় আসলে প্রচলিত। এই পশ্চিমবঙ্গে যেরকম মানে এইটাই কিন্তু আমাদের দেশে কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সমিট করেছে। এবং আমাদের যত কুঅভ্যাস, আমি বলবো বাংলাদেশের যত কুঅভ্যাস, আপনি যদি, আমি জানি না আপনারা 71 সালের তো ঘটনা নিশ্চয়ই ম্যাডামের জানা নাই, তবে মঞ্জুর ভাইয়ের জানা থাকার কথা, হাসিনার হয়তো মনে নেই, মানে আমি দেখেছি, আমরা তখন প্রায় আমরা ক্লাস 6-7 পড়ি, আমরা দেখেছি যে 71 সালের পরে যে সমস্ত আমি বলবো যে নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স যেটা বাংলাদেশে এসেছে, এগুলো কিন্তু সব কিন্তু আসছে পশ্চিমবঙ্গ থেকে। এই চান্দাবাজি, টোল, তোলা, এই যে ভাষাগুলি, এগুলি কিন্তু সব কিন্তু ভারতীয়, আপনি বিভিন্ন রকম ছবিতেও কিন্তু এগুলি আছে। হপ্তা মানে সাপ্তাহিক ভাবে চান্দা, এই জিনিসটা কিন্তু বাংলাদেশে কিন্তু একেবারে সংক্রমণের মতো মানে প্রভাব ফেলেছে। এবং এটাই কিন্তু আমাদের এই যে আজকের চাঁদাবাজের কারণটা কিন্তু এই ভারতীয় সিনেমা এবং ভারত পশ্চিমবঙ্গের কালচার, এবং বম্বের যে আপনার হলো যে এই সমস্ত স্লাম এরিয়াতে যে অপরাধগুলি হয়ে থাকে, সেটারই কিন্তু একটা ম্যানিফেস্টেশন বলবো আমি। এটারই কিন্তু প্রকাশ কিন্তু বাংলাদেশে আমরা দেখি। এগুলি আমরা দেখি নাই, আমরা যখন কলেজে পড়েছি আমরা দেখি নাই যে পাড়ায় এরকম চাঁদাবাজি। আমরা তখন দেখেছি যে মানে এক পাড়ায় আর এক পাড়ার, এই পাড়ার মেয়ে ওই পাড়ায় গেছে, কে তাকে একটু টিপ্পনি মারলো, এটা নিয়ে দুই দলের মধ্যে মারামারি। তারা কিন্তু চান্দার জন্য কিন্তু মারামারি করে নাই। অ্যাটলিস্ট আমি বলবো 80-র দশকের আগে। 80-র দশকের পরে এটা আস্তে আস্তে একটু বাড়া শুরু করেছে। যত আমরা হিন্দি ফিল্ম দেখতেছি এবং হিন্দি ফিল্মের যে নেগেটিভ যে প্রপাগেশনটা, সেটাই কিন্তু নেগেটিভ ক্যারেক্টারিস্টিক যেগুলি, নেগেটিভ প্রপার্টিজ যেগুলি, এগুলি কিন্তু আমাদের সমাজে প্রকাশ পাচ্ছে আস্তে আস্তে। তো এই জিনিসটা কিন্তু আমি মনে করি যে ভারতের সমাজ যে সাংস্কৃতিক যে সংস্কৃতির কারণে, বিশেষ করে যে ফিল্ম কালচারের কারণে আমাদের সমাজের যে চরম অবক্ষয়, এটা কিন্তু একটা প্রধান কারণ। সেকেন্ড হচ্ছে যে ভারত থেকে কি করে, ভারত থেকে আমরা আমাদের যে ফেন্সিডিল আসক্ত হলো। এই ফেন্সিডিল কোত্থেকে আসে? সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এলাকাতে সব এই সমস্ত ছোট ছোট কারখানা, এবং সেখানে কিন্তু এই ফেন্সিডিল তৈরি করে এই ফেন্সিডিল পার করে দিত। এটা আমাদের তরুণ সমাজকে নেশাগ্রস্ত করার জন্য। তো তার কাটা বেড়া দিয়ে কিন্তু আমাদের ভালোই হয়েছে, বরং আমি বলবো যে আমরা প্রোটেক্টেড, আমাদের একটু ভয় পাওয়ার কিছু নাই। তবে সমস্যা একটাই, সেটা হচ্ছে তার কাটাটা যেন জিরো লাইনে না দেওয়া হয়। এটাই কিন্তু বাংলাদেশের বর্ডার ফোর্সকে, কিন্তু এই বাংলাদেশের যে বর্ডার গার্ড, তাকে এটাই ফাইট করতে হবে যে তার কাটা তুমি দাও, তোমার এলাকার মধ্যে যত খুশি তার কাটা দাও, বাট নট অন জিরো লাইন। জিরো লাইন থেকে 150 গজ ভিতরে তুমি তার কাটা দাও, আমার কোনো আপত্তি নেই। আমাদের তো দরকার নাই এটা দেওয়া। আর একটা ছোটখাটো যে সামাজিক অসুবিধাগুলি হয়, যে বর্ডার এলাকাতে আপনি জানেন যে বর্ডারের যে আমাদের যে ডিমার্কেশনের কারণে একই দেখা গেছে একই পরিবারের একটা অংশ ভারতের মধ্যে পড়েছে, একটা অংশ বাংলাদেশে পড়েছে। এই ধরনের যে কিছু সামাজিক সমস্যা, এইটা এর থেকে বড় কোনো সমস্যা আমি দেখি না। আরেকটা জিনিস আপনি হয়তো কিছুদিন আগে খেয়াল করে দেখবেন, ভারতের কিন্তু এখন যে তাদের যে আপনার মিডিয়া বা তাদের যে আপনার কি বলে আপনার বাক স্বাধীনতা, এটা কিন্তু 6 ধাপ বাংলাদেশের নিচে। বাংলাদেশ 151, ভারত 157-তে, তারা পাকিস্তানেরও নিচে। এখন আপনি দেখেন ভারতের মতো তারা নিজেদেরকে বড়াই করে একটা গণতান্ত্রিক দেশ, আর এই যদি তাদের অবস্থা হয় তাহলে তারা আগামীতে কোথায় যাচ্ছে? আমাদের বরং চিন্তিত হওয়া উচিত এই ব্যাপারটা, যে তাদের ওখানে যে কমিউনালিজম বা যে এই যে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, এত কিছু প্রভোকেশনের পরও এইগুলি কিন্তু করাই হয় কিন্তু বাংলাদেশকে প্রভোক করার জন্য, যেন বাংলাদেশ এই ধরনের ভুল পথে আগে। খুবই সুখের ব্যাপার হলো বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের, ছোট হোক বড় হোক, এই সমস্ত নেতা নেত্রীদের ভিতরে তারা কখনো পাবলিকলি কিন্তু
এই জিনিসগুলি তারা বরং একবারে এই সমস্ত আমাদের সংখ্যালঘুদের জন্য তাদের নিরাপত্তার জন্য কিন্তু ঢাল হয়ে দাঁড়ায়। তার মানে এই না যে বাংলাদেশ একেবারে নিষ্পাপ। বাংলাদেশে যেই সমস্ত দুই একটা ঘটনা হয়েছে এগুলো কিন্তু বেসিক্যালি সহায় সম্পত্তি রিলেটেড, ধর্মীয় রিলেটেড না, বা রাজনৈতিক সূত্রে হতে পারে। কিন্তু ধর্মকে কেন্দ্র করে যে ওই পারের ধর্মের মানুষ, দেখেন আপনি উত্তরপ্রদেশে কি হচ্ছে, উত্তরপ্রদেশে মুসলমানদের কোনো বাড়িঘর তারা ঠিক রাখতে পারছে না, বুলডোজার দিয়ে সময়ও দেওয়া হচ্ছে না তাদেরকে ডিফেন্ড করার জন্য। ঠিক একইভাবে আসামেও একই অবস্থা, পশ্চিমবঙ্গতে একই অবস্থা। কিন্তু ভারত কিন্তু এত ছোট দেশ না, এই মুসলিম দেশ, তারা যদি ভারতের নাগরিক হয়ে থাকে, তারা যেমন আসাম থেকে অনেক লোক কিন্তু পশ্চিমবঙ্গে চলে আসছে, পশ্চিমবঙ্গ থেকে চলে যাবে, দেখবেন দক্ষিণে চলে যাবে। দক্ষিণ ইজ মাচ অনেক বেটার মুসলমানদের জন্য, দক্ষিণ অনেক নিরাপদ। আর তাদের ওখানে কিন্তু এই যে দক্ষিণের মানুষ কিন্তু অনেক শিক্ষিত, তারা কিন্তু অনেক, তাদের মন খোলা, তারা অনেক উদার, এবং তারা সকল ধর্মকে ধরে রাখার জন্য। আমি খুব অবাক হয়েছি যে কেরালাতে আপনি বাজারে একটা মাংসের দোকান দেখতে পাবেন, আপনি সেখানে কোনো সাম্প্রদায়িক উত্তেজনা নাই, কারণ তারা শিক্ষিত, তারা এরকম অন্ধ না, ধর্মান্ধ না। তো এই যে জিনিসটা, এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে বরং চিন্তিত করে যে তাদের এই ধর্মান্ধ আচরণের কারণে এটার আঁচ না বাংলাদেশে আসে। আমি বলবো বাংলাদেশের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশেষ করে বর্তমানে ক্ষমতাসীন যে রাজনৈতিক দল আছে, প্লাস তার প্রধান যে বিরোধী দল তারা, এবং সেই সাথে ছোটখাটো যে সমস্ত বিরোধী দল আছে, তারাও কিন্তু খুবই, আমি বলবো, ধৈর্যের পরিচয় দেয়, প্রজ্ঞার পরিচয় দিয়েছে। এই অন্তত এই আসপেক্টে, সাম্প্রদায়িক আসপেক্টে বাংলাদেশ ইন্ডিয়া থেকে বহুত এগিয়ে আছে। কিন্তু তারা কিন্তু বারবারই কিন্তু চেষ্টা করে প্রচার করতে যে আমরা একটা সাম্প্রদায়িক রাষ্ট্র। ব্যাপারটা হলো কিন্তু তারাই হলো মহাসাম্প্রদায়ক, আমাদের ভিতরে কিন্তু সাম্প্রদায়িকতা নাই। যে একেবারে বলবো যে রাজনৈতিক ভাবে বা অর্গানাইজড ভাবে স্টেট স্পন্সার্ড কোনো সাম্প্রদায়িক অ্যাক্টিভিটিস এখানে হয় না। আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী যদি আরেকটু শক্ত হতো, আরেকটু যদি নিরপেক্ষ তদন্তগুলি করতে পারতো, এবং সত্যিকার অর্থে এই ধরনের আমরা ঘটনা যদি আমরা আইডেন্টিফাই করে সেটার যদি বিচারের মুখোমুখি আনতে পারতাম, তাহলে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি অনেক উজ্জ্বল হতো, এবং আমরা মাথা উঁচু করে বলতে পারতাম আমরা একটা অসাম্প্রদায়িক দেশ, আমাদের এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা নাই। এটাই। অসংখ্য ধন্যবাদ।